ঐক্যমত্য কমিশন বৈঠকে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচন দাবি জামাতের। উপদেষ্টাদের নামে দুর্নীতির অভিযোগ গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে বললেন রিজভী। শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটি মামলার তদন্ত শেষের পথে। চানখারপুল ও আশুলিয়ায় গণহত্যার বিচার শুরু একসাথে জানালেন চিফ প্রসিকিউটর। সিনহা হত্যা মামলার রায় ঘোষণার ৭ কর্মদিবসেই আসামিদের ফাঁসির দাবি এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের। ফ্যাসিবাদের প্রভাব নিয়ে সতর্কবার্তা। এবং সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু। লাখো ভক্ত অনুরাগীর শেষ শ্রদ্ধা। বিশ্ব নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকতায় যোগ দিলেন ডক্টর ইউনূস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ আগের মতো ৫ বছর রাখার পক্ষে মত দিয়েছে জামাত ইসলামী। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে এই অবস্থানের কথা জানান জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সাংবাদিকদের তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ কমিয়ে ৪ বছর করার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু জামাত মনে করছে সেটি যৌক্তিক হবে না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে তার দল একমত হয়েছে উল্লেখ করে জামাতের এই নেতা বলেন, ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বৈঠকে জামাত নেতারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় তারা। একটি এমন নির্বাচন চায় যেটিকে দেশের মানুষ নির্বাচন তারা বুঝে নির্বাচন। আজকে ক্রাইসিস আমি যেটা মনে করি, গত 3টি টার্মের কোন ধরনের নির্বাচন এবং নির্বাচন ছাড়াই যদি ক্ষমতায় থাকতে পারে তাহলে যা করা দরকার জবাব দিতে যদি থাকবে না সেটি। নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় জনগণ, এমন মন্তব্য করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করছে, আর বিএনপিকে সংস্কারের একমাত্র ধারক বাহক উল্লেখ করে দলের অবদান যেন বিফলে না যায় সেদিকে খেয়াল রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন বিএনপির নেতারা। বিস্তারিত তানজিদ ভুইয়ার প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে ফেসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলোচনা সভার প্রবন্ধ পাঠ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। গত ১৭ বছর দলের নেতাকর্মীরা কিভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তার চিত্র তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত নির্বাচিত সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে দলের মিডিয়া সেলের অন্যতম সদস্য ফারজানা শারমিন পুতুল অভিযোগ করে বলেন, দেশ থেকে ফ্যাসিজমের বিদায় হয়েছে, তবে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। ফ্যাসিজমের বিদায় হয়েছে, গণতন্ত্র কিন্তু এখন পর্যন্ত পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার এই যে সংগ্রাম, এই যে পথ চলা, এতে যেন আমরা সবাই একসাথে পথ চলতে পারি। আবার সেই উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি নিশ্চিত করব, স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করব এবং সুনিশ্চিত করব আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে রাষ্ট্রীয় মালিকানা জনগণ হিসেবে ফেরত পাই ইনশাআল্লাহ। কয়েকজন উপদেষ্টাদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা ২৪-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করেছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের অভিযোগ উঠবে? রেলের একজন সাবেক ডিজি বলেছে, রোজার মাসে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা জড়িত। দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে দেশে অনবরত অস্থিরতা তৈরির চেষ্টা করছে পতিত সরকার, এমন মন্তব্য করেন রিজভী। শেখ হাসিনা দেশটাকে কি করেছিলেন? দেশটাকে করেছিলেন লুট করার, একেবারে ঝেঁটিয়ে জনগণের টাকা নিজের কাছে পুঞ্জীভূত করে রাখার কাজ করে গেছে। ঘাপটি মেরে এটা এখন নানাভাবেই তারা খরচ করার চেষ্টা করছেন এবং সেটা দিয়ে নানা ধরনের নাশকতা
আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখি। এ সময় ফেসিবাদের দোসর ও ফেসিবাদকে যারা প্রলম্বিত করেছে তাদের সবার দ্রুত বিচারের দাবি জানান বিএনপির এই সিনিয়র নেতা। কোনো আদালতকে দিয়ে তার অশুভ ইচ্ছা এবং অগণতান্ত্রিক নিপীড়ন নির্যাতন মানুষের উপর চালানোর সাহস পাবে না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকায় অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকটি মামলার তদন্ত কাজ শেষ দিকে। চানখারপুলে হত্যাযজ্ঞের চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশনের তদন্ত দল। আর আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চিফ প্রসিকিউটর জানান, চানখারপুল ও আশুলিয়ার বিচার কাজ একই সঙ্গে শুরু হবে। বিস্তারিত কাজী পাপ্পুর প্রতিবেদনে। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় নিরস্ত্র মানুষের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যা করা হয়। তদন্ত প্রতিবেদন অনুযায়ী মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। প্রতিবেদনে সংযুক্ত আছে ১৯টি ভিডিও, 2টি অডিও ক্লিপ, 11টি পত্রিকার প্রতিবেদন, 6টি মৃত্যু সনদ এবং আরও কিছু প্রমাণাদি। এ ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত সম্পূর্ণ হয়েছে। এটি জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলা, যেটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। চানখারপুলের এই অংশের, বিশেষ করে একটি অংশের যে 6 জন শহীদ, সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। 8 জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে, যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই 8 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। কয়েকদিনের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত অনেকটাই শেষ। চলতি সপ্তাহে প্রতিবেদন জমা দেওয়া হবে। চিফ প্রসিকিউটর জানান, চানখারপুল ও আশুলিয়ার বিচার কাজ প্রায় একই সঙ্গে শুরু হবে। আশুলিয়ার যেটা লাশ পোড়ানোটা, সেটাও ফাইনাল টাচ দেয়া হচ্ছে। আপনারা জানেন যে যেহেতু তদন্ত সংস্থা প্রথমে একটা কিছু দিয়েছেন, তো এই ফিনিশিং টাচগুলো দিতে একটু আমরা বেশি সময় নিচ্ছি যাতে কোনো ভুল ভ্রান্তি না থাকে। হয়তো 1 সপ্তাহের মধ্যেই পরবর্তী তদন্ত রিপোর্টটা আসবে এবং সেটাও একইভাবে সেটারও ফর্মাল চার্জ দাখিল শুরু হবে। আশা করছি চানখারপুল এবং আশুলিয়া দুটো মামলার বিচার কার্য প্রায় একই সময়ে শুরু করা সম্ভব হবে। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 12 জনকে গ্রেফতার রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলে আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় চিঠির পরিপ্রেক্ষিতে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি 3 ধাপে এই আবেদন করে। এর মধ্যে র্যাব ও পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। জুলাই আগস্ট গণহত্যায় এ পর্যন্ত মোট 339টি অভিযোগ দায়ের করা হয়েছে ট্রাইব্যুনালে। এর মধ্যে 22টি মিস কেসে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে 141 জনের বিরুদ্ধে। তদন্ত চলছে 39টি মামলার। সমন্বয়ক সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তদন্ত কর্মকর্তার সংখ্যা 24। এছাড়া প্রসিকিউশন টিমে আছেন চিফ প্রসিকিউটর সহ 17 জন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্সের শুনানি শেষে রায় ঘোষণার 7 কর্মদিবসের মধ্যে আসামিদের ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। এই মামলায় আসামি ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতরা ফ্যাসিবাদের কালো টাকার অপব্যবহার করে মামলার রায় বাস্তবায়নে যেন কোনো প্রভাব বিস্তার করতে না পারে তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। সকালে ডিআরইউ মিলনায়তনে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। বিস্তারিত এসইউ সেলিমের প্রতিবেদনে। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ চেকপোস্টে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান। এ ঘটনায় মামলার পর বিচারিক প্রক্রিয়া শেষে 2022 সালের 31 জানুয়ারি গুলি চালানো পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত।
মেজর সিনহা হত্যার ডেথ রেফারেন্স শুনানি ও দ্রুত রায় বাস্তবায়নের দাবিতে শনিবার ডিআরইউ সাগররুনি হলে সংবাদ ব্রিফিং করেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। এই রায় দেওয়ার 7 দিনের মাথায় ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসির যে দণ্ডাদেশ, এই দণ্ডাদেশটা হচ্ছে কার্যকর করতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের ফাঁসির রায় এবং ফাঁসি কার্যকর করার জন্য আমরা অনুরোধ করছি। বিডিআর হত্যাকাণ্ড আলোচিত শিশু আছিয়া পারভেজ সহ জুলাই আগস্ট গণহত্যার বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করার দাবিও জানান সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। আমরা আমাদের ভাই, আমাদের কমরেড, তাদের হত্যার ন্যায় বিচারের জন্য আমরা আছি, থাকবো। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে হলো বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে। কক্সবাজারের তৎকালীন এসপি মাসুদ, ইয়াবা সম্রাট বদি সহ প্রভাবশালী মহল মেজর সিনহা হত্যার বিচার রায় বাস্তবায়ন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সংগঠনটির নেতারা। তৎকালীন এসপি মাসুদ ছিল কক্সবাজারে, ও নিজেও এটাকে অনেকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। আর্থিক সক্ষমতার ঘাটতি থাকলেও এবার লোডশেডিং সহনীয় রাখবে সরকার, এমনটা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। তিনি বলেন, প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহের শহর ও গ্রামের বৈষম্য সমান করা হবে। বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স আয়োজিত এক সেমিনারে জ্বালানি নীতির সংস্কার সহ নতুন গ্যাস অনুসন্ধানের মতো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা উঠে আসে। আমরা যেটা বললাম যে আমরা এই লোডশেডিংটাকে সীমিত রাখতে চেষ্টা করব। আপনি দেখছেন অলরেডি 16,000 মেগাওয়াট উৎপাদন হয়েছে, সেখানে 179 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। তো ওই জন্য আমরা এটা চেষ্টা করব। ডিএনসিসির অধীনে থাকা রাস্তা, ফুটপাত ও নর্দমার কাজ দ্রুত শেষ করার কথা জানিয়েছে সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর পল্লবীতে বিভিন্ন উন্নয়নের কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ডিএনসিসির 6, 7 ও 8 নং ওয়ার্ডের আওতাধীন এলাকায় 7টি প্যাকেজে মোট 20 কিলোমিটার রাস্তা, 34 কিলোমিটার নর্দমা ও 15 কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হবে। আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ অন্যান্যরা। শুধু ইস্টার্ন হাউজিং না, সারা ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটি অঞ্চলের রাস্তাঘাট সব জায়গার উন্নয়নের কাজ হবে এবং আমাদের উত্তর সিটি কর্পোরেশন তারা কাজ করে যাচ্ছে এবং আমরা আমাদের দলীয়ভাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে তাদেরকেও সার্বিকভাবে সহযোগিতা করব। আমরা আরও নতুন 19 কিলোমিটার আমরা রাস্তা এবং অন্যান্য যে ড্রেনেজ যা সিস্টেম আছে করব এবং গ্র্যাজুয়ালি আমরা মনে করি যে আমরা এই সময়ের মধ্যেই সামনে যদি আরও 1-1.5 বছর আছে, এর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের প্রতিটা পুরো সম্পূর্ণ 100% আমরা কাভারেজ করে ফেলতে পারব। সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সকালে রাঙামাটির কাউখালী উপজেলার পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটো রিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা অটোরিকশার চালক ও যাত্রী। এদিকে ভোর 7টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া দুপুরের দিকে পটুয়াখালীর কুয়াকাটা মহাসড়কে পাখিমারা বাজার সংলগ্ন এলাকায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় 7 বছরের শিশুর মৃত্যু হয়েছে। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে শুরু হয়েছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। তাকে শেষ শ্রদ্ধা ও বিদায় জানাতে অংশ নিয়েছে অনেকেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সিস প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন সহ বিশ্ব নেতারা। অন্ত্যেষ্টিক্রিয়া শেষে স্থানীয় সময় আজ সন্ধ্যায় পোপ ফ্রান্সিসকে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ম্যারি মেজরে সমাহিত করা হবে। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ ধর্মযাজক পোপ ফ্রান্সিসের শেষকৃত্য সেন্ট পিটার্স স্কোয়ারে শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 10টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকা গির্জার সামনের চত্বরে এর রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ আনুষ্ঠানিকতা শুরু হয়। শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে ভ্যাটিকানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাষ্ট্র সরকার প্রধান সহ রাজপরিবারের সদস্যরা। এদের মধ্যে আছেন প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানী লেতিজিয়া এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা।
এরই মধ্যে রোমে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এছাড়া শেষকৃত্যানুষ্ঠানে থাকছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আর্সেলা ভন ডার লেয়েন, ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলে। গত সোমবার পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। এরপর বিশ্বজুড়ে নেমে আসে শোকের ছায়া। বুধবার সকালে পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্স বাসিলিকায় আনা হয়, সেখানেই রাখা হয় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। এ 3 দিনে 2.5 লাখের বেশি মানুষ শ্রদ্ধা জানিয়েছে বলে এক বিবৃতিতে জানায় ভ্যাটিকান। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বনানীতে শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাত ও প্রকৃত রহস্য উন্মোচনের তদন্ত চলছে। গ্রেফতার 6 আসামির মধ্যে 2 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছে ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান। এদিকে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে। আর দ্রুত এ হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান পারভেজের সহপাঠীরা। বিস্তারিত রেজা খানের রিপোর্টে। 19 এপ্রিল বনানীর ইউনিভার্সিটি অফ স্কলার্সের 2 ছাত্রীকে দেখে হাসাহাসির অপরাধে হত্যা করা হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে। পরের দিন বনানী থানায় 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 20 থেকে 25 জনের বিরুদ্ধে মামলা করা হয়। ঘটনার 1 সপ্তাহ পরেও থমথমে অবস্থা বিরাজ করছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে। ভীত সন্ত্রস্ত অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে আসছেন না। আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করছে বর্তমানে কি হয়। পার্মানেন্ট ক্যাম্পাসটা খুব অতি শীঘ্রই আমাদের যাতে সুস্থভাবে করে নিতে পারে, এটা আমরা চাই। নিজেদের সহপাঠী হত্যার দ্রুত বিচারের দাবি জানান তারা। আর এটার দায়ী হচ্ছে স্কলার্সের 2টা মেয়ে, আর ওই 2টা মেয়ে এখনো ধরা হইতাছে না। আমরা জিনিসটাকে আমরা জিনিসটাতে অনেক শোকাহত। মেইন কালপিট মেয়েরা, ওদের এখনো ধরে নেই, ওদের অতি দ্রুত ধরে ওদের শাস্তি দিতে হবে। আর তারপরে যে যারা মারছে তাদের তো শাস্তি মাস্ট। ঘটনায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানায় ডিএমপির উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, সেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে 3 জনকে আটক করে। পরবর্তীতে এই ঘটনার এজাহার নামীয় আরও 3 জনকে আটক করা হয় এবং ইতিমধ্যে আটককৃতদের মধ্যে 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সূত্রপাত এবং পরবর্তী ঘটনা প্রবাহ সহ অভিযুক্ত 2 ছাত্রীর বিষয়েও পুলিশি তদন্ত চলছে বলে জানান তিনি। ঘটনাটা সূত্রপাত থেকে আরম্ভ করে ঘটনার প্রকৃত রহস্য কি সেটা আমরা তদন্ত করছি, এখনো এটা তদন্তাধীন রয়েছে। যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে সেক্ষেত্রে তাদেরকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। এখানে অযথা কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ইসলামী মূল্যবোধ, জীবন দক্ষতা এবং শারীরিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে রিহলা ইন্টারন্যাশনাল স্কুলে। মিরপুর 12 নম্বরের সাগুফতায় ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন কারিকুলামের অধীনে বিদ্যালয়টির বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে একাডেমিক শিক্ষার সমন্বয় করে পরিচালনা করা হচ্ছে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, একটি আনন্দময় ও উদ্দেশ্যমূলক শিক্ষার পরিবেশ তৈরি করাই রিহলা ইন্টারন্যাশনাল স্কুলের মূল উদ্দেশ্য। ইন্টারন্যাশনাল একটা কারিকুলাম এখানে পেয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আরেকটা যেটা ওদের মোটো যেটা যে হিয়ার অ্যান্ড আফটার। রিহলা একটা স্কুল যেখানে 3টা ডেভেলপমেন্টই আমাদের কারিকুলাম। সো আমরা চাই আমাদের বাচ্চার জন্য ফিজিক্যালি, ইন্টেলেকচুয়ালি মানে একাডেমিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি ডেভেলপ করে প্রপোর্শনেটলি। আবারও দেশে বাইরের খবর। গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও 84 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 168 জন। জাতিসংঘ বলছে গাজায় ত্রাণ বন্ধ করে ইসরায়েলের মানবসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি করছে। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ইরান। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সেনা পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধের সময় নিহত হয়েছে অন্তত 6 সন্ত্রাসী। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের অমানবিক ও বর্বর হামলায় গাজায় চলছে মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় নেতানিয়াহু সেনাদের প্রাণঘাতী হামলায় আরও 84 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1.5 শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।
তবে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। গত ১.৫ বছরের ইসরায়েলি তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে ৫১,৪০০। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান বলছেন, ইসরায়েল গাজায় মানবসৃষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত দুর্ভিক্ষ সৃষ্টি করছে। এর ফলে গাজায় খাদ্য ও সাহায্যের মজুদ পুরোপুরি ফুরিয়ে গেছে। কাশ্মীরের পহেলগামে হত্যাকাণ্ডের পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। দুদেশের একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ নেওয়া সহ সীমান্তেও চলছে গুলিবর্ষণ। এ উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এ প্রস্তাব দেন। বলেন, ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা ইরানের দূতাবাসের মাধ্যমে এ কঠিন সময় দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপড়ার তৈরি করতে চায় ইরান। এদিকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলায় সেনা পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় নিহত হয়েছেন অন্তত ৬ সন্ত্রাসী। আহত হয়েছেন আরও ৪ জন। এছাড়া কোয়েটার মার্কেট এলাকায় একটি বোমা হামলায় নিহত হয়েছেন ৪ জন নিরাপত্তা কর্মী। অন্যদিকে থাইল্যান্ডের প্যারাশুট প্রশিক্ষণের জন্য পরীক্ষামূলক ফ্লাইটের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৬ পুলিশ কর্মকর্তা। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুক্রবার ব্যাংকক থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের একটি উপকূলীয় অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবারে খেলার খবর, ক্রিকেট। বিসিবির বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত স্থানান্তর নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা চলছে ক্রিকেট মহলে। বিশেষ করে বোর্ড সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে একক সিদ্ধান্তে টাকা সরানো অভিযোগ ওঠার পর বিতর্ক আরও তীব্র হয়েছে। শুরুতে অভিযোগ ছিল সভাপতি নিজ উদ্যোগে প্রায় ১২০ কোটি টাকা সরিয়েছেন। পরে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয় প্রকৃত অঙ্ক ২৫০ কোটি টাকা। এতে বিসিবির কয়েকজন শীর্ষ পরিচালকও জড়িত। তবে শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়, জাতীয় গণমাধ্যমের একটি অংশে বিসিবির আর্থিক লেনদেন সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। ক্রিকেট বোর্ড এবং সভাপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিতভাবে অপপ্রচার করা হচ্ছে। এ ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা ৭টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।